যদিও বাসার কেউই আত্মীয়দের চেনে না, কিন্তু আপ্যায়নের কোনো কমতি করা যাবে না, কারণ আদির করা আদেশ সবাই যেন গেস্টদের সাথে ভালো আচরণ করে। আদির কথা মতো রান্না বান্না করা হয়েছে। আদিবার অনিচ্ছা সত্ত্বেও তাকে কাজ করতে হচ্ছে। খাওয়া দাওয়া শেষে আদি সবাইকে নিয়ে বসার ঘরে বসলো। আদির বাবা মাও আছে। আদি সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল তার সাথে আঙ্কেলের ভালো সম্পর্ক, তিনি তাকে ছেলের মতোই স্নেহ করেন। কথার মাঝখানে আদি আদিবাকে রাখলো। আদি কিছুটা বিরক্তি নিয়ে এগিয়ে আসলো। আদি সাইড হয়ে আদিবাকে বলল, বসো আদিবা। আদিবা আপত্তি করলো না, এসে বসলো। আঙ্কেল, মেয়ে পছন্দ হয়েছে? এটাই আদিবা যার কথা ফোনে বলেছিলাম। আদির কথায় সবাই হা হয়ে তাকালো। কেউ কিছু বুঝে ওঠার আগেই লোকটা বলল, তোমার পছন্দই আমার পছন্দ, তাহলে আংটিটা পরিয়ে দাও। আদির কথায় আদিবা পুরো ভ্যাবাচাকা খেলো, সাথে তার পরিবারের সবাইও। আদির বাবা বলে উঠলেন, এইসবের মানে কি আদি? মানে আবার কি? আমার হাতে সময় নেই বাবা, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। আমার অফিস এতদিনে লাটে উঠে গিয়েছে। আদিবার বিয়ে না হলে আমার বিয়েটাও তো হবে না, তাই না? তাই বলে এমন একজনের সাথে বিয়ে, উনি ওর বাবার বয়সী। তোমাদের মেয়েও খুব গুণবতী না, ছেলেরা পছন্দ করে না, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। যাই হোক আঙ্কেল, আংটিটা পরাও তো বলেই আদিবার হাত টেনে ধরলো। লোকটি আদিবার হাতে আংটি পরিয়ে দিলেন। আদিবা কিছু বলার ভাষা হারিয়ে ফেললো। চোখ বেয়ে দুফোঁটা লোনা জল গড়িয়ে পড়লো। চোখের জল লোকাতে আদিবা ছুটে নিজের ঘরে চলে গেল। আঙ্কেল, বিয়ের তারিখ ঠিক করে জানিয়ে দিব কেমন? সামনের সপ্তাহে বিয়ে। লোকটি আদির হাতে হ্যাঁ মিলিয়ে বিদায় নিল। লোকটি বিদায় হতেই ঘরে তোলকালাম শুরু হলো। আদির বাবা প্রচন্ড খেপেছেন। তুই কি শুরু করেছিস আদি? তুই যা বলবি তাই হবে? আদিবার ব্যাপারে তুই এত বড় সিদ্ধান্ত নিতে পারিস না? কেন পারি না? আমি যা করছি ওর ভালোর জন্যই করছি। ওর ভালো তোকে বুঝতে হবে না? ও কেন এমন একটা বিয়ে করবে? কারণ ওর জন্য আমার জীবনটা আটকে আছে। আমি বেঁচে থাকতে এই বিয়ে হতে পারে না, আমি হতে দিব না। কিন্তু বাবা, কেন হতে পারে না? বিশ্বাস করো, এই বিয়ে হলে আদিবার রাজরানী হয়ে থাকবে। এটা কোনোভাবেই সম্ভব না। আদিবা কিছুতেই এই বিয়েতে রাজি হবে না। আমি রাজি। পেছন থেকে আদিবা শক্ত কণ্ঠে বলে উঠল। আদির কথা শুনে আদিবা সব বাকিরা ঘুরে তাকালো। আদি বলল, কি বললি? যা শুনেছেন ঠিকই শুনেছেন, আমি এই বিয়ে করতে রাজি। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের আয়োজন করুন। পৃথিবী উল্টে গেলেও আমি এই বিয়ে করব। পরে মত পাল্টাবে না তো? না, এই বন্দি খাঁচায় আমার দম বন্ধ হয়ে আসছে। এবার আমি মুক্তি চাই। এবার আমি আপনাদেরও মুক্তি দিব, নিজেও মুক্ত হব। অনেক খেলেছেন আমাকে নিয়ে, আর না। এখান থেকে পড়লে মরার সম্ভাবনা নেই, বড় জোর হাত পা ভাঙতে পারে। আদির কণ্ঠে ধ্যান ভাঙলো আদিবার। হক চুকিয়ে তাকালো তার দিকে। এই আদির বোধ হয় আদিবারের শান্তি সহ্য হয় না, তাই আদিবা কিছু না করলেও জ্বালাতে চলে আসে বারবার। এত সব কাহিনী আদিবার আর ভালো লাগছে না, তাই একটু দম নিতে ছাদে এসেছিল। আদির সেটাও সহ্য হয়নি। আদিবা গিয়ে দাঁড়ানোর কয়েক মিনিটের মধ্যেই সেও গিয়ে হাজির হলো। আদিবা রেলিং এর পাশে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে আছে আর নিজের অবস্থার কথা ভাবছিল। হঠাৎ আদি পেছন থেকে এমন কথা বলে উঠল। আদিবা ভ্রু কুঁচকে বলল, কি বললেন? বললাম সুইসাইডের চেষ্টাটা বরং বাদ দে, কারণ চেষ্টা করে লাভ নেই। আমি তোকে এত শান্তিতে মরতে দিব না। আপনারা ঠিক কি কারণে মনে হলো আমি মরতে চাই? এই বিয়েতে তোর মত নেই আমি জানি, জেদ দেখিয়ে রাজি হয়েছিস। এখন বুঝতে পেরেছিস ভুল করে ফেলেছিস, কিন্তু তোর ঘাড়ের রগ দুটো তো তোতেরা, তাই নিজের ভুল স্বীকার করতে পারবি না। সেই জন্য এখন আত্মহত্যা করে ভুলের প্রায়শ্চিত্ত করবি, তাই তো? এত অদ্ভুত কথা আপনার মাথায় আসে কি করে কে জানে। শুনুন, না তো আমি জেদ দেখিয়ে রাজি হয়েছি, আর না তো এখানে সুইসাইড করতে এসেছে। আর আমি জীবনে যত ভুলই করি না কেন, কখনো আত্মহত্যার মতো জঘন্য কাজ কখনো করব না। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। কিন্তু তুই বরাবরই ন্যাকা টাইপের মেয়ে, তাই তোর কথার কোনো ভরসা নেই। আচ্ছা, আপনি কবে আমার পিছু ছাড়বেন বলুন তো? আমি ইচ্ছে করে এসেছি নাকি? তুই অনাকাঙ্ক্ষিত ভাবে মরে গেলে আমি ফেঁসে যাব না, তাই তো আসতে বাধ্য হয়েছি। ভালো করেছেন। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের তারা গুনুন, আর আমাকে যেতে দেন। বলেই আদিবা পা বাড়ালো। আদি পেছন থেকে গম্ভীর গলায় বলে উঠল, আদিবা, সামনের শুক্রবার তোর বিয়ের দিন ঠিক করা হয়েছে। আদির কথায় পা দুটো আটকে গেল আদিবার। পেছন ঘুরে তাকালো। আদি অন্যদিকে তাকিয়ে কথাটা বলেছে, তবে আদির মধ্যে ফাইজলামি আচরণটা আর নেই। সে যেন এক মুহূর্তেই বদলে গিয়েছে। চঞ্চলতা বিলীন হয়ে মুখ কালো হয়ে এসেছে। আদির কি মন খারাপ লাগছে জানতে ইচ্ছে করলো আদিবার, কিন্তু আদি তার দিকে তাকায়নি, তাকিয়ে আছে ছাদের ওপাশটায়। আদিবা কি বলবে, কিভাবে বলবে ভাবতে ভাবতেই আদি আবারও নীরব গলায় প্রশ্ন করলো, তোর কি আমাকে কিছু বলার আছে আদিবা? আদিবা উত্তর দিতে পারল না। অনেক কিছু বলতে ইচ্ছে করলেও কথাগুলো যেন কোথাও এসে আটকে যাচ্ছে। মুখ ফুটে বের হচ্ছে না কথাগুলো। আদিবা ঠাই দাঁড়িয়ে আছে, কিছু বলার নেই, তাই না? কি বা বলবি? তোর তো আমার সাথে কথা বলতে ইচ্ছে করে না। আমি বেহায়ার মতো তোর পেছন পেছন ঘুরি,
তোকে ডিস্টার্ব করি। যাই হোক, তুই এখন যেতে পারিস। আদিবা ফিরল না, দাঁড়িয়ে রইল। আদি বেশ কিছুক্ষণ নীরব মূর্তির মতো দাঁড়িয়ে রইল। হঠাৎ পেছন ঘুরে আদিবাকে দাঁড়িয়ে থাকতে দেখে চেঁচিয়ে উঠল, তোকে যেতে বললাম না, গেলে না কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখিস? আদির ধমকে ভেতরটা কেঁপে উঠল আদিবার। আমি মানে নাটক করতে খুব ভালো লাগে, তাই না? তোর এই সহজ সরল চেহারার পেছনে লুকানো বিষাক্ত চেহারাটা দিন দিন আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছে। আমি বিষাক্ত? তোর কি তা মনে হয় না? জানিস আমি সবচেয়ে বেশি ঘৃণা করি কাদের? যারা মুখে মধু অন্তরে বিষে রেখে চলে। মানে তুই কতটা জেদি সেটা আমার চেয়ে ভালো বোধ হয় কেউ জানে না। তুই তোর জেদ রাখতে খুন করতেও দুবার ভাববি না। তোর সাথে সারা জীবন পার করা জাস্ট অসম্ভব। তোর সাথে থাকলে হয় তোকে খুন করতে হবে অথবা নিজেকে। আমি এতটাই, হ্যাঁ তুই এতটাই বিষাক্ত। আর আপনি কখনো আমাকে এতটুকু শান্তি দিয়েছেন? আদি আবারও চেঁচিয়ে উঠল, না দিইনি। আমি খারাপ, এই দুনিয়ার সবচেয়ে খারাপ ছেলে আমি। আমার সাথে থাকা যায় না জন্যই তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলি। আমি বের করে দিয়েছিলাম? বাধ্য করেছিলি, আমাকে বেরিয়ে যেতে বাধ্য করেছিলি। আমি তোর দুমুখ আচরণ মেনে নিতে পারিনি জন্যই চলে গিয়েছিলাম। যাই হোক, তুই এখন এখান থেকে যা প্লিজ। আমি তো যেতেই চাই। আপনি যেতে দিচ্ছেন কোথায়? আমাকে প্লিজ আপনার ছায়া থেকে মুক্তি দিন। আদি আর কিছু না বলে এসে ঘাড় ধাক্কা দিয়ে আদিবাকে বের করে দিয়ে ছাদের দরজা লাগিয়ে দিল। আদিবা কথা বাড়ালো না, ছলো ছলো চোখে নেমে আসলো। আদির ব্যবহারে কষ্ট পেল আদিবা, আর যে হোক এটাকে ভালোবাসা বলে না। এক মুহূর্তে ভালো, পর মুহূর্তেই ঘাড় ধাক্কা, এর কিছুতেই ভালোবাসা হতে পারে না। আদিবা সারা রাতে চোখের জলের সাথেই কাটিয়ে দিল। পরদিন সকালে খাবার টেবিলে সবাই আসলেও আদি কিছুতেই আসতে চাচ্ছিল না। জুই এক প্রকার জোর করে নিয়ে এসেছেন। আদিবা সবাইকে নাস্তা দেয় প্রতিদিনের মতো আদির পাতে খাবার দিল, কিন্তু সাথে সাথে আদি উঠে গেল আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেল। আদিবার খারাপ লাগলেও আদির এমন ব্যবহারের কারণ খুঁজে পেল না। কি হচ্ছে এইসব? আদি কেন এমন করছে আর বোধগম্য হচ্ছে না। দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকেলে আদি বাসে ফিরল। আদি বাসে ফিরলেও বাসার কারোর সাথে কোনো কথা বলেনি, নিজে চলে গিয়েছে। আদি সারাদিন খায়নি, ব্যাপারটা আদিবা মানতে পারেনি। তাই আদি ঘরে যাওয়ার কিছুক্ষণ পর আদিবা প্লেটে খাবার নিয়ে আদির ঘরে গেল। আদিবাকে দেখে আদির আগে তেতে উঠল, কি চাই? আপনার খাবারটা। আমি তো খাবার চাইনি, আমাকে প্লিজ রাগাস না আদিবা। আদিবা কিছু বলতে যাবে, ঠিক তখনই অরিনের গলা ভেসে আসলো, আদিবা দেখে যা, তোর জন্য কত কিছু এসেছে। আদিবা অরিনের কথায় কান দিতে চাইবে, তার আগে আদিত্য আদিবাকে নিয়ে বের হয়ে আসলো। নিচে নেমে আদিবা অবাক হলো। তার বিয়ের তথ্য এসেছে, শাড়ি থেকে শুরু করে দামি দামি অলংকার, মেকআপ সামগ্রী সব আছে। জুই, সাদিয়া, অরিন সবাই সবকিছু খুলে খুলে দেখছে। আদিবা নিজেও এগিয়ে গিয়ে জিনিসগুলোতে চোখ বুলিয়ে আদির দিকে তাকালো। আদি মুখে হতাশার হাসি টেনে বলল, বলেছিলাম না ওই পরিবারে বিয়ে হলে আদিবা রাজ্যের রানী হয়ে থাকবি। আদিবা তোর সবকিছু পছন্দ হয়েছে তো? বলে আদি আবারও বের হয়ে গেল, কিন্তু এবার আর ফেরার নাম নিচ্ছে না। সন্ধ্যা গড়িয়ে রাত থেকে মধ্যরাত আদির খোঁজ নেই। বাসার সবাই তাকে মাথা না ঘামালেও আদিবার মনে শান্তি নেই। সবাই ঘুমিয়ে গিয়েছে, তবে আদিবার চোখে ঘুম নেই। সে বসে বসে আদির জন্য অপেক্ষা করছে। ঘড়ির কাঁটায় রাত 1টা বেজেছে, কিন্তু আদির ফেরার নাম নেই দেখে আদিবার মন খচখচ করতে লাগলো। তখন হঠাৎ হেলতে দুলতে বাসায় ঢুকলো আদিত্য। আদি ঠিক মতো দাঁড়াতে পারছে না, এখানে ওখানে ধাক্কা খেতে খেতে এগিয়ে আসছে। আদি পড়ে যাচ্ছিল দেখে আদিবা দৌড়ে গিয়ে আদিকে ধরলো। আদি পিট পিট করে তাকিয়ে বলল, আদিবা ঘুমাসনি এখনো? আদিকে এই অবস্থায় দেখে আদিবার রাগ হচ্ছে নাকি খারাপ লাগছে নিজেই বুঝতে পারলো না, কিন্তু ঘৃণা ভর্তি অনুভূতি নিয়ে বলে উঠল, আপনি মদ খেয়েছেন? লজ্জা করলো না এমন একটা কাণ্ড ঘটাতে? আদি টলতে টলতে আদিবাকে নিজে থেকে সরিয়ে দিয়ে চেঁচিয়ে উঠল, না লজ্জা করছে না, আমার লজ্জা করছে না। আমি আর এসব নিতে পারছি না। আমি তোকে ভুলতে চাই, আমি বাঁচতে চাই। আদিবা, আমাকে তুই তোর মায়াজাল থেকে মুক্তি দে প্লিজ। আমাকে নিয়ে আর খেলিস না। আমি কখনো আপনার কথার অবাধ্য হইনি, হতে পারিনি। আপনি সব সময় যা চেয়েছেন আমার সাথে তাই করেছেন। তবুও আমি বিষাক্ত? আমি আপনাকে কষ্ট দিচ্ছি? আপনাকে নিয়ে খেলছি? শুনেছি মাতাল অবস্থায় সবাই নাকি সত্যি বলে। আপনি সত্যি আমাকে মন থেকে চান না জন্যই এইগুলো বলছেন। ঠিক আছে, আমি যেহেতু আপনার কষ্টের কারণ, তখন আমি এবারে সত্যি আপনাকে ছেড়ে চলে যাব। আমি আর আপনার কষ্টের কারণ হতে চাই না। আদিবা কি বলেছে আদির কানে পৌঁছয়নি। সে নেশায় বুঁদ হয়ে আছে। আদিবা আদিকে কোনো রকম ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে নিচের ঘরে ফিরে আসলো। কেটেছে দিন। আদিবার সাথে আদি কথা বলা বন্ধ করে দিয়েছে। আজকাল তেমন জ্বালায় না আদিবাকে। বেশিরভাগ সময় বাসার বাইরে থাকে। সকালবেলা বেরিয়ে যায় আর রাতে ফিরে। বাসায় তেমন থাকে না। আদিবাকে এসে মোটামুটি এড়িয়ে যাচ্ছে।
আদিবাও নিজেকে আদির কাছ থেকে কুটিয়ে নিয়েছে। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসছে। বাসার সবাই এই বিয়ে নিয়ে কিঞ্চিত চিন্তিত। আর 2 দিন পরেই বিয়ে। আদি নিজের হাতে সব জোগাড় করছে। এসবের মাঝে জুই আর সাদিয়া কিছুতেই সুখী হতে পারছে না। বাসায় গায়ে হলুদের আয়োজন হচ্ছে দেখে সাদিয়া আর চুপ থাকতে পারলো না। সে সুযোগ বুঝে মাটির ঘরে গেল আর জুই গেল আদিবার ঘরে। ঘরে ঢুকে সাদিয়াকে দরজা বন্ধ করতে দেখে শাহনা বেগম ভ্রু কুঁচকালেন। কিছু বলবি? মা, তুমি কিছু বলছো না কেন? আদি বাপু সত্যি এমন একজনকে বিয়ে করবে? এখানে আমার কি বলার আছে? আদি যা ভালো বুঝবে তাই করবে। মা হিসেবে তোমার কোনো দায় নেই। এমন ভাবে কথা বলছিস যেন আদিবাকে হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া হচ্ছে। এটাকে জলে ফেলা বলে না। এত বয়স্ক একজনের সাথে বিয়ে। পুরুষ মানুষের আবার বয়স কিরে? মেয়েরা করিতেই বুড়ি। দেখবি বিয়ের পর ঠিক মানিয়ে নিয়েছে। তাছাড়া দেখেছিস পাত্রের বাড়ি থেকে কত কত গয়না পাঠিয়েছে। আদি নিজেও তো তোকে এত গয়না দিতে পারবে না। মা, চুপ করবে তুমি? তোমার কি মনে হয় ভাইয়া এমন জঘন্য একটা অন্যায় করার পর আমি ওনাকে বিয়ে করব? চুপ, একদম চুপ। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।